মধ্যপ্রাচ্যের আকাশে এখন কালো মেঘ ঘনীভূত হচ্ছে। এমন একটা ঘটনা ঘটে গেল যেটা বিশ্ব রাজনীতির পুরো হিসাব নিকাশ ওলটপালট করে দিতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে ফেলেছে। আর এই নির্বাচন নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, সেই হুমকি ইরানিরা সম্পূর্ণভাবে পায়ে মারিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়েছেন, তার সম্মতি ছাড়া কোনো নেতা নির্বাচিত হলে তিনি সেটা গ্রহণ করবেন না। কিন্তু তেহরান থেকে যে উত্তর এসেছে সেটা একরকম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সমতুল্য। ইরানিরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে এবং এরই মধ্যেই পুরো দেশ নতুন নেতৃত্বের পেছনে একজোট হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে পাশ্চাত্যের বেশ কয়েকটি গণমাধ্যম এমন একটি তথ্য প্রকাশ করেছে যেটা পড়লে চোখ কপালে ওঠার কথা। সেটা হলো, এই যুদ্ধের পেছনে আমেরিকার প্রতিদিন আসলে কত টাকা গচ্চা যাচ্ছে। আল জাজিরা এই খবরগুলো একত্র করে যে চিত্র তুলে ধরেছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে এই যুদ্ধ চালিয়ে যাওয়া স্বয়ং আমেরিকার জন্য কতটা ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াচ্ছে। শহীদ সাইয়েদ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইরানের ৮৮ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ তাকে এই পদে নির্বাচিত করেছে। এই বিশেষজ্ঞ পরিষদই ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ নেতা মনোনয়নের একমাত্র ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান। নির্বাচনের পরপরই বিশেষজ্ঞ পরিষদ আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে এবং সেই বিবৃতিতে পরিষদের সকল সদস্য নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করেছেন। কিন্তু ব্যাপারটা শুধু বিশেষজ্ঞ পরিষদে সীমাবদ্ধ থাকেনি। এরপর পরই ইরানের সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সবচেয়ে শক্তিশালী ইসলামী বিপ্লবী রক্ষাকারী বাহিনী আইআরজিসি সবাই একযোগে নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। দেশটির প্রতিটি সরকারি বিভাগের কর্মকর্তারা একই কাজ করেছেন। অর্থাৎ ইরানের ভেতরে কোনো ধরনের বিভক্তি বা দ্বিধা দেখা যায়নি, বরং পুরো রাষ্ট্রযন্ত্র একটি কেন্দ্রবিন্দুতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন সেটা ফিরে দেখা যাক। ট্রাম্পের দাবি ছিল ইরানের নেতা তিনি নিজে ঠিক করে দেবেন, অর্থাৎ একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন তিনি। ইরানিরা এটাকে চরম অপমান এবং দুঃসাহস হিসেবে দেখেছে। তাদের অবস্থান একদম পরিষ্কার, তাদের দেশ তাদের নেতা তারা বেছে নেবে। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশনা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুধু কথার কথা নয়, ইরানিরা কাজে দেখিয়ে দিয়েছে যে তারা কারো চাপের কাছে মাথা নোয়াতে রাজি নয়। এখন প্রশ্ন হলো, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আসলে কেমন? বাইরে থেকে অনেকে ভাবতে পারেন যুদ্ধের চাপে দেশটি হয়তো টালমাটাল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র বলছে। ইরানে যে সরকারি ছুটি ছিল সেটা শেষ হয়ে গেছে এবং সোমবার থেকে স্বাভাবিক কর্মকাণ্ড পুরোপুরি চালু হয়ে গেছে। অফিস আদালত খুলেছে, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সব চালু হয়েছে। রাজধানী তেহরান থেকে ছুটির সময় যারা গ্রামে বা মফস্বল এলাকায় চলে গিয়েছিল তারাও ফিরে এসেছেন। জীবনযাত্রা চলছে প্রায় স্বাভাবিক ধারায়। তবে একটা জিনিস লক্ষণীয়, প্রতিদিন সন্ধ্যায় ইফতারের পরে তেহরান থেকে শুরু করে ইরানের বিভিন্ন শহরে, নগরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জড়ো হচ্ছে। মসজিদে, রাস্তার মোড়ে, চত্বরে, পার্কে তারা একত্রিত হয়ে শহীদ সর্বোচ্চ নেতার প্রতি শোক জানাচ্ছে। তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর একটি ঘটনা ইস্পাহানে ঘটেছে। সেখানে একটি জায়গায় বোমা হামলা হয়েছে, কিন্তু হামলার পরপরই আশেপাশের জনগণ রাস্তায় বেরিয়ে এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে। তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। ইরানিরা তাদের চিরচেনা সে স্লোগান দিয়েছে, মার্কবার আমেরিকা, অর্থাৎ ধ্বংস হোক আমেরিকা, ধ্বংস হোক ইসরায়েল। এই স্লোগান শুনলে আমেরিকা এবং ইসরায়েল দুই দেশে যে ভীষণভাবে শঙ্কিত হয় সেটা কোনো গোপন বিষয় নয়। ইরানের জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে তেমন কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না, বরং এক ধরনের দৃঢ়তা এবং সংকল্পের ছবি ফুটে উঠেছে। এবার আসা যাক সামরিক দিকটায়। নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব নেয়ার পরপরই রোববার দিবাগত রাতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। এবারের হামলায় বিশেষ 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো ইরানের নতুন প্রজন্মের অস্ত্র ভাণ্ডারের অংশ। কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে যা লেখা ছিল সেটাই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল লাব্বাইক ও হোসেন মোস্তফা। এই মোস্তফা নামটি সরাসরি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নামকে নির্দেশ করে। অর্থাৎ ইরানের সামরিক বাহিনী এই বার্তা দিতে চেয়েছে যে তারা নতুন নেতৃত্বের ডাকে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত এবং ইতোমধ্যেই সাড়া দিয়ে ফেলেছে। ক্ষেপণাস্ত্রের গায়ে নেতার নাম লিখে ইসরায়েলের দিকে ছুড়ে দেওয়ার এই প্রতীকী তাৎপর্য অত্যন্ত গভীর। ইরানের পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয়েছে যে হামলা আরও তীব্র করা হবে।
আমেরিকার যেসব সামরিক ঘাঁটি এবং স্থাপনা মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলোতে হামলা বাড়ানো হবে। একই সাথে ইসরায়েলের ভেতরেও হামলার মাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। ইরান কেন হামলা জোরদার করতে চাইছে তার পেছনে দুটো কারণ কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথম কারণটা খুবই সোজা, নিজেদের অস্তিত্ব রক্ষা করা। যখন কোনো দেশের উপর আক্রমণ আসে তখন পাল্টা আঘাত দিয়ে শত্রুকে পরাস্ত করা ছাড়া বিকল্প থাকে না। আর দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ, ইরান মনে করছে এই যুদ্ধের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি হতে যাচ্ছে। এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ হবে। ইরান এই সুযোগে একটা চূড়ান্ত ফয়সালা করে ফেলতে চায় যাতে ভবিষ্যতে আর এই ধরনের আগ্রাসনের মুখোমুখি হতে না হয়। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন যে বেশ কয়েকটি দেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু ইরান সহজে এই যুদ্ধবিরতি মেনে নেবে না। পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে 2 দিন পরে আবার হামলা করতে আসবে, এই আশঙ্কা যতদিন থাকবে ততদিন যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। প্রথমে এমন ব্যবস্থা করতে হবে যাতে ইসরায়েল এবং আমেরিকা আর কোনোদিন ইরানের উপর হামলা চালাতে না পারে। এই নিশ্চয়তা পাওয়ার পরই ইরান যুদ্ধ বন্ধ করবে। এই বক্তব্যটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দিচ্ছে যে ইরান তাড়াহুড়ো করে কোনো সমঝোতায় যেতে রাজি নয়। তারা একটি স্থায়ী সমাধান চায় যেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। এবার আসা যাক পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটিতে, সেটা হলো অর্থনৈতিক প্রভাব। আমেরিকা এই যুদ্ধে প্রতিদিন কত টাকা ঢালছে সেটা জানলে যে কেউ চমকে উঠবে। মার্কিন কংগ্রেসের 2টি সূত্রের বরাত দিয়ে পলিটিক্যাল নামের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম যুদ্ধ শুরুর মাত্র 2-3 দিনের মধ্যেই খবর দিয়েছিল যে আমেরিকার প্রতিদিনের যুদ্ধ ব্যয় $1 বিলিয়ন, অর্থাৎ $100 কোটি। এরপর MSNBC নামের আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে না, ব্যয় আরও বেশি, প্রতিদিন $2 বিলিয়ন অর্থাৎ $200 কোটি খরচ হচ্ছে এই যুদ্ধে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক কথা বলেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় নেতা হাকিম জেফ্রিস। তিনি বলেছেন আসলে কত টাকা খরচ হচ্ছে সেটা সঠিকভাবে কেউ জানে না। তার মতে খরচের পরিমাণ $2 বিলিয়ন নয়, বরং কয়েক বিলিয়ন ডলার হতে পারে প্রতিদিন। এই তথ্যগুলো একসাথে মিলিয়ে পড়লে বোঝা যায় আমেরিকার অর্থনীতির ওপর এই যুদ্ধের চাপ কতটা ভয়াবহ হতে পারে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ধসে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেটা হলে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য রাজনৈতিকভাবেও বিশাল বিপদ তৈরি হবে। তেলের বাজারেও ইতিমধ্যেই ভূমিকম্প শুরু হয়ে গেছে। অনেক আগে থেকেই বিশ্লেষকরা বলে আসছিলেন যে যুদ্ধ শুরু হলে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে যাবে। কেউ কেউ $150 থেকে $200 কথাও বলছিলেন। সেই আশঙ্কা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সোমবার 9 মার্চ তারিখে এশিয়া এবং আমেরিকার তেলের বাজারে ব্যারেল প্রতি দাম $110 থেকে $120 মধ্যে ওঠানামা করছিল। অর্থাৎ কিছুদিন আগেও এই দাম ছিল $70 আশেপাশে, অর্থাৎ দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর মাত্র $20 বাড়লেই পুরোপুরি দ্বিগুণ ছাড়িয়ে যাবে। যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে তেলের দাম $200 এমনকি $250 পৌঁছে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। এই তেলের দাম বৃদ্ধি শুধু আমেরিকা বা মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটা সারা বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তেলের দাম বাড়লে জ্বালানি খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে এবং সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বের দায়িত্বশীল নেতৃত্বের কাছে আহ্বান জানানো ছাড়া উপায় নেই যে এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে গোটা বিশ্বকেই এর খেসারত দিতে হবে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই যুদ্ধ কোনো সাধারণ সংঘাত নয়, এটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমেরিকা চাইছে এমন একটা ফলাফল যেখানে তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চিরস্থায়ীভাবে নিশ্চিত হবে। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল চাইছে ইরানকে দুর্বল করে দিতে, কিন্তু মাটিতে যে চিত্র দেখা যাচ্ছে তাতে ইরানকে দুর্বল করা মোটেও সহজ হচ্ছে না এবং প্রতিটি হামলায় ইরান আরও শক্তিশালী হয়ে পাল্টা জবাব দিচ্ছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং জনগণের ঐক্য আরও মজবুত হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শীঘ্রই থামবে? ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন ঠিকই, কিন্তু ইরান সেটা সহজে মানতে রাজি নন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে পরিষ্কার যে স্থায়ী সমাধান ছাড়া তারা অস্ত্র নামাবে না। এই দুই পক্ষের মধ্যে ফারাকটা এতটাই বিশাল যে কূটনৈতিক সমাধান এই মুহূর্তে অনেক দূরের বলে মনে হচ্ছে।
আর যতদিন এই যুদ্ধ চলবে ততদিন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা বিশ্ব এক অনিশ্চয়তার মধ্যে ডুবে থাকবে। তেলের দাম বাড়তে থাকবে, অর্থনীতিতে চাপ বাড়তে থাকবে, আর সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। এই সংকটের শেষ কোথায় সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায় যে মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এবং এই অধ্যায়ের পরিণতি কী হবে সেটা সময়ই বলে দেবে।